প্রকাশিত হলো কবি সুদ্ধা দাসের প্রথম কাব্যগ্রন্থ বইয়ের এই বইটি পাবেন এবং আশা করি আপনারা পড়ে কবিকে মতামত জানাবেন। সেখানে দাঁড়িয়ে সেই ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে কবি দেখতে চেয়েছেন যে ভারতবর্ষের প্রধান সমস্যা অশিক্ষা, যে ভারতবর্ষের প্রধান সমস্যা দারিদ্র, যে ভারতবর্ষের প্রধান সমস্যা কুসংস্কার, সেখানে দাঁড়িয়ে তিনি একজন সর্বজনীন মাতৃত্বের জায়গা থেকে সেই আমাদের ভরতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলের অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির কথোপকথনকে সামনে রেখে ঈশ্বরী পাটুনির শুধু চাওয়া ছিল আমার সন্তান যেন থাকে রূপে। এটা যেন আমাদের সব মায়েদেরই একটা সার্বিক কামনা হয়ে উঠেছে এই জায়গায়। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে পরিযায়ী শ্রমিকের বিষয়। আমরা জানি যে মধ্যপ্রদেশের জালনা থেকে ভুসওয়ালে ফেরার পথে ভোর রাত্রিতে আপনারা সবাই জানেন যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, 15 জনেরও বেশি, প্রায় 17 জন শ্রমিকের মৃত্যু, সেটা যে কবির মনকেও দুলিয়ে দিয়ে গেছে। সেখানে আমাদের যে মুসাফির হুইয়ারও ঘর হ্যাঁ না ঠিকানা বাস চলতে রহে না, আমরা গুলজারের সেই কবিতা, যে কবিতাটা আমাদের খুব দাগ কেটে গেছে সেই সময়, আপনারা সবাই জানেন হয়তো যে গুলজার বহু কবিতা লিখে গেছেন, তার মধ্যে একটি অন্যতম মজদুর মহামারী। এই মজদুর মহামারীর ওই লাস্ট লাইনটা আপনাদের সবাইকে আমি একটু স্মরণ করাচ্ছি, মরেঙ্গে তো ওহি যাকর জাহাঁ পর জিন্দেগি হ্যায়। এই এক টুকরো জিন্দেগি, এক টুকরো জীবনের খোঁজে যে মানুষের মানে সমাজ বাস্তবতা, যেটা আমরা সুকান্ত তার কবিতায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁচারো ঝলসা বলি, সেই সময় সৌন্দর্য চেতনায় আপ্লুত হতে পারেননি। একজন কবির পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ, তাহলে সমাজের দর্পণ যদি তার সাহিত্য না হয়ে ওঠে, সহিতত্ব তিনি যদি না পরিবেশন করতে পারেন, তাহলে কবির সার্থকতা কিন্তু কখনোই হবে না। সেই জায়গায় আমি বারে বারেই বলবো যে এই কাব্যগ্রন্থের কাব্যগুণ কতটা এগিয়েছে, ছন্দ সুষমা কতটা এগিয়েছে, বা অলঙ্কার প্রয়োগ কতটা এগিয়েছে, এটা কিন্তু আমাদের মুখ্য বিষয় হবে না। তার দৃষ্টিকোণ, সমাজ দৃষ্টিকোণ, সেই দৃষ্টিভঙ্গিটাকে আমাদের কিন্তু সামনে নিয়ে এসে ভাবতে হবে যে নারীর টানে, শিকড়ের টানে, ঘরে ফেরার তাগিদে মানুষ একটু জিন্দেগির টানে আসতে চেয়েছিল, ঘরে ফিরতে চেয়েছিল। সেই মানুষগুলির হাহাকার দুর্দশা কবিকে খুব মানে স্পর্শ করে গেছে। আমরা জানি সেই সঙ্গে এই একদিকে মহামারী যুদ্ধ, আর একদিকে 2018 আপনারা হয়তো সবাই জানেন আমার থেকে বেশি যে যুদ্ধের জন্য খরচ হয়েছিল 18.22 মানে ট্রিলিয়ন মার্কিন ডলার, নট বিলিয়ন। এটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির কাছে অত্যন্ত হতভাগ্যজনক পরিস্থিতি। সেইখানে দাঁড়িয়ে যেখানে সিরিয়ার সেই শিশুটির, যে শিশুটি বারবার বলছে কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর আগে আমি ঈশ্বরকে সব বলে দেব, এই গভীর সত্যটিকে কবি কিন্তু তুলে ধরেছেন। সেই সঙ্গে ভূমধ্য সাগরের তীরে যে একটা শিশুর দেহ আপনারা জানেন পড়ে থাকতে দেখেছিলেন, সেই অ্যালান কুর্দির দেহটাকেও আমরা স্মরণ করতে পারি এই সময়ে দাঁড়িয়ে। এরপর কবি একটি কবিতা লিখেছেন যেখানে বিনতির প্রশ্ন। খুব আমরা প্রথম থেকে শেষ অবধি দেখবো যে কোথাও কিন্তু এখানে ঝাঁ চকচকে জীবনের উৎসাহ নেই। যারা আছে তারা আছে, যে আছে মাটির কাছাকাছি কালিদাসের নাম পেতে আছে। কবি কিন্তু সেই মানুষকে তুলে ধরতে চেয়েছেন যারা মাটির মানুষ, যাদের লড়াই মাটির সঙ্গে মেঠো জমি পেতে।
আমার বাংলাদেশ কৃষিভিত্তিক বাংলাদেশ, তাহলে সেই কৃষক সেই শ্রমিকদের অবহেলা করে আমরা বাঁচতে পারি না। দেখুন, লড়াই আমাদের গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব জুড়ে কিন্তু লড়াই, আমরা অস্তিত্বের সংগ্রাম যদি ডারউইনের মতবাদকে সামনে রাখেন, আমরা সবাই করছি কম বেশি, কিন্তু কেউ ভালো থাকার জন্য লড়াই করছি, কেউ ভালো রাখার জন্য লড়াই করছি, কেউ দুমুঠো অন্যের জন্য লড়াই করছি। কবির সহানুভূতি নয়, কবির সমানুভূতি এখানে প্রকাশ পেয়েছে, কিন্তু ওই যে দুমুঠো ভাতের জন্য লড়াই করছে তাদের জন্য। সে একটি শিশু শ্রমিক হতে পারে, সে একজন প্রতিবন্ধী মানুষ হতে পারে, সে একজন অশীতিকর বৃদ্ধা হতে পারে। কবি সবাইকে স্পর্শ করেছেন একইভাবে। আমরা দেখেছি কিভাবে এই করোনার পরিস্থিতিতে হকারদের রোজনাম চাই কবির যাপন স্পর্শ হয়েছে সেখানে, যে যেখানে প্রতিটি হকারের জীবন কিভাবে নির্বাসিত হয়েছে, এবং তারপর প্রতিদিনের রোজনাম চায় আমরা সংবাদপত্র খুললে আত্মহত্যার অগণতি সংখ্যা দেখতে পেয়েছি। সেই লড়াই কবিকে কিন্তু আহত করেছে। যে আত্মকেন্দ্রিক সমাজে সম্পর্কের সংকীর্ণ ঘেরাটো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। দারিদ্রের যুপকাষ্ঠে বলি হয়েছে বিন্তির মতো অসংখ্য বিন্তির জীবন, যার স্কুলে পড়ার স্বাদ, খেলার মাঠে খেলার স্বাদ ছিল সবার সঙ্গে। বৈষম্যের কথা কিন্তু আমরা ভাবিনি সৃষ্টির আদি লগ্নে, আমরা কিন্তু বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। কবির মনের মধ্যেও সেই সাম্যবাদী ভাবনা প্রকাশ পেয়েছে। আত্মনির্ভর ভারতকে তিনি দেখতে চেয়েছেন, পরনির্ভর ভারতকে নয়। সেই পরনির্ভর ভারত থেকে আত্মনির্ভর হওয়ার পথে যে বিষয়টা আমাদের প্রথমেই মনে রাখতে হবে, সেটা কিন্তু ভারসাম্য। আমরা যদি সবাই ভালো থাকার, আরো ভালো থাকার, আরো ভালো থাকার লড়াই থেকে একটু নিচে নেমে এসে, আমরা সেটা আমরা 150-200 বছর আগে থেকে শুনে আসছি, কিন্তু আমাদের কথা এবং কর্মের মধ্যে সংগতি রক্ষা করতে পারি। কবির ভাবনা কিন্তু সেই চেতনা দৃঢ় মনে করেছে। কালোবাজারের ভোগলিপসার মাঝে কবির প্রতিবাদী সত্তা জেগে উঠেছে। আমি পার্টিকুলার কবিতাগুলোর নাম উল্লেখ করলাম না, যেহেতু সময় কম। মূল বিষয় কিন্তু কবির একটাই, সেটা হচ্ছে বিভেদ মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখা। বাড়ি বাড়ি সেই বিষয়টা এসেছে খুব স্পন্টেনিয়াস হইতে। আমরা দেখেছি কবি লিখেছেন, সুর দিতে পারলেই জীবনও একটা গান। খুব মহৎ কথা, যে আমাদের জীবনকে আমরা কিভাবে বাহিত করব, সেই পরিমাপটা যদি আমার মধ্যে ঠিক থাকে, তাহলে কিন্তু পরিমাণগত দিক নয়, গুণগত দিকই আমাদের অনেক শীর্ষে তুলতে পারে। এই কোয়ান্টিটির কথা নয়, কোয়ালিটির কথা কবি বারে বারে বলেছেন। আর শেষের দিকের কবিতায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের আমরা ক্লাসরুমে যখন পড়াতে যাই, বা ওদিকে মানিক বন্দ্যোপাধ্যায়ের যখন কে বাঁচে কে বাঁচায় পড়ায়, তখন কিন্তু যে দৃশ্য ফুটে ওঠে, সেটা কবির লেখায় উঠেছে। আমার খুব কানে বেজেছে যে কথাটা, যে কারো মুখে মমতা মাখানো ভাব উঠেছে, আর কারো শূন্য হাত হাতের জন্য দুয়ার খুঁজেছে। আজ আমরা অনেক দুয়ার পেয়েছি, কিন্তু প্রকৃত হৃদয়ে দুয়ার, যে দুয়ার আমাদের আকাশ দেখাবে, একটা খোলা আকাশ, সেই খোলা আকাশটা কিন্তু আমরা পাচ্ছি না। কবি সেই আতঙ্কের প্রহরের মাঝেও আহ্বান জানিয়েছেন, সেরে ওঠো পৃথিবী। জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে এগিয়ে চলার মানসিকতা অর্জন করার পরেও আত্মবিশ্বাসী মানব জাতির যে ভয়াক্ত রূপ কবিকে খুব ব্যথিত করেছে। কিন্তু হতাশার মধ্যেও কবির আশাবাদ ধ্বনিত হয়েছে। দেখবেন একটি কবিতা, সেরে ওঠো পৃথিবীর একদম শেষ প্রান্তে এসে, বিজ্ঞান নিশ্চিত পথ দেখাবে ভয়কে জয় করা। অর্থাৎ আমরা কিন্তু সবাই নত হব বিজ্ঞানের কাছে। আমাদের আবেগ আমাদের চালনা করবে, আমাদের আবেগ আমাদের সূক্ষ্ম অনুভবকে বাঁচিয়ে রাখবে, কিন্তু ঈশ্বরের ওপরেও যে বিজ্ঞানের প্রতিষ্ঠান, এটা কিন্তু কবির সাহিত্যে ভীষণভাবে প্রতিফলিত। শ্রেণীবিভক্ত সমাজের বৈপরীত্যের মাঝেও কবি দেশাত্মবোধের চেতনা জেগে উঠেছে। ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই মাখা, বা অতুল প্রসাদের বল 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 সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই ভাবনা কবিকে লুকিত করেছে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার আবদ্ধে
অন্যায়ের সঙ্গে আপোষ করতে করতেই কিন্তু আমরা প্রতিবাদী সত্তায় যদি জেগে না উঠি, এই বিষয়টা কবির প্রথম দিকের কবিতাতেও যেমন আছে, তেমনি শেষ দিকের কবিতাতেও সেটা প্রতিফলিত হয়েছে। আর মৃত্যুতে তো জীবনের পরিসমাপ্তি নয়, এখানে রাবীন্দ্রিক চেতনা কবিকে স্পর্শ করেছে। মৃত্যুঞ্জয়ী হওয়ার মধ্যে কর্মযোগের বিষয়টা দেওয়া হয়েছে, যে কর্মযোগের মাধ্যমেই কিন্তু মৃত্যুঞ্জয়ী হওয়া। তোমার সাথে ওতপ্রোত নিয়ম আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। কবি শঙ্কর ঘোষ এই বিষয়টিকে খুব স্পষ্ট করে দেখিয়েছিলেন। আর এখানেও আমার মনে হয়েছে যে কবি শুভ্রা দাসও আপনাদের সবার সামনে এই ব্যক্তিকেন্দ্রিক জীবন ছেড়ে বা আত্মকেন্দ্রিক জীবনের আতুরঘর ছেড়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার কথা বলছেন। যেমন আর্নেস্ট হেমিংওয়ের কথা আমরা জানি, যে আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত উক্তি, বিষয়টা এই যে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। তাই আমি এই আলোচনার শেষে জীবনানন্দ দাশের সুচেতনাকে স্মরণ করেই বলব, এই পৃথিবীর রণরক্ত সফলতা শেষ সত্য নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এই কামনায় রেখে গেছেন গোটা কবিতা জুড়ে কবি শুভ্রা দাস। তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর আপনাদের সবাইকে এই বইটি সংগ্রহ করে পড়ার জন্য অনুরোধ রাখলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার। সাহিত্যিক সংস্কৃতি সচেতন বন্ধুদের ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। শুভ্রাকে আমি চিনি অনেক দিন আগে থেকে, অনেক পিছনে চলে যেতে হয়, অনেকদিন পুরনো সম্পর্ক। শুভ্রা যখন কবিতা লিখতে শুরু করল, আমি কবিতাগুলি মন দিয়ে পড়তাম। আমি জিজ্ঞেস করলাম, তোমার কিছু বইপত্র আছে কিনা? শুভ্রা বলল, আমাকে বই নেই। এত ভালো লিখো, এগুলো তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের লেখালেখি করে আমাদের দায়িত্ব এটা। আমি যেমন নিজে কবিতা লিখি, গল্প লিখি, যাই লিখি, আমি লিখি, আমার সামনে আমি ছাড়া কেউ থাকে না। যখন সে প্রকাশিত হয়, বিকশিত হয়, অন্যের কাছে যায়, তখন সে লেখার গুণমান বিশ্লেষণ হয়, তার গ্রহণযোগ্যতা মানুষ বিচার করে। তো আমরা যারা লিখছি, আমাদের কাজ হলো, যদি আমার মতো করে আর 5টা লোকের মনের কথা, সমাজের কথা, আমি কি ভাবছি, আমার লেখার মধ্য দিয়ে যদি প্রকাশিত হয়, তাহলে সে লেখা সার্থক হবে। সে লেখা কালজয়ী হবে কিনা, কতদিন সে লেখা বেঁচে থাকবে। যদি সমাজের একটা মৌমাছি প্রতিদিন মধু আহরণ করে, তবে না সে অন্যকে মধু দিতে পারে। একজন কলমচি, একজন লেখক, সে কিন্তু সংগ্রাহক, সংগ্রহ করে, প্রতিদিন সংগ্রহ করে, সমাজ থেকে, মানুষের থেকে নানানভাবে সে কিন্তু সংগ্রাহকের কাজ করে। সেটি যখন মানুষের জন্য, সমাজের জন্য হয়, তখন আমরা তাকে বলি শুদ্ধ সাহিত্য। তো আমি শুভ্রার লেখাগুলো পড়তে পড়তে ভাবলাম যে এটা বিকশিত হওয়া উচিত। ওকে বললাম, তুই এটা বই করো, তো লেখার দরকার। তো আপনি বলুন কোথায় করা যেতে পারে, একটা সাজেশন দিই। তারপরে একদিন আমাদের ছিল অঙ্কন, ছিল সুস্নাত তাপস, ওদের সঙ্গে বসে তারপরে একটা একেবারে ফ্রুটফুল আলোচনা, একেবারে বাস্তবায়িত করা, লেখাগুলোকে পৌঁছে দেওয়া মানুষের কাছে। সুজাতার বিশ্লেষণ থেকে এটুকু বুঝে যায়। আমি কবিতাগুলো আগে পড়েছি, ভীষণ আনন্দ যে কবিতাগুলো বিকশিত হওয়ার জন্য, প্রস্ফুটিত হওয়ার জন্য আমি তাকে পরামর্শ দিয়েছিলাম। শুভ্রাটি বই আজকে আমাদের সামনে পৌঁছে দিয়েছে। আর প্রতিদিনের সাহিত্যের জন্ম হয়, সৃষ্টি হয়, লেখার সৃষ্টি হয়,
আজকে একটি নতুন সৃষ্টি হলো। কবি সুব্রা দাস আমাদের পরিবারের মধ্যে তিনি এলেন। আমরা তাকে আমাদের লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি সম্পন্ন মানুষ যারা, আমরা তাকে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত করলাম। এটাই আমার একজন পুরনো বয়স্ক লেখক হিসেবে এটাই আমার আপনাদের কাছে বার্তা যে সুব্রা দাসকে আমরা বাংলা ভাষা, বাংলা সাহিত্যের একজন লেখক হিসাবে আমাদের পরিবারের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করলাম। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক এবং কবি, সাহিত্যিক সুস্নাতদা, উপস্থিত আলোচক, আজকের এই কাব্যগ্রন্থের উপর যিনি আলোচনা করলেন, পৌর পাঠ ভবনের শিক্ষিকা সম্মানীয় সুজাতা বেরা এবং বিশিষ্ট সমাজসেবী নবারুণ নায়েক, আমাদের দাদা সম্মানীয় প্রশান্ত দা, এবং আজকে যারা এসেছেন সমস্ত কবি, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবী, সমাজের বিশিষ্ট জনেরা এবং আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী কয়েকজন এসেছেন। সবাইকেই আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি সত্যি ভীষণভাবে আনন্দিত যে আজকে আমার মতো, মানে আমি সবে লেখার চেষ্টা করছি, লিখছি, অমৃতদার মতো একজন মানুষ, এরকম বড় মাপের মানুষ, তারা আমাকে উৎসাহ দিচ্ছেন এবং আরো অনেক এই উৎসাহ দিচ্ছেন বলেই আমি লিখছি। জানি না কতটা লিখতে পারছি বা লেখার কতটা গুণগত মান, সেসব নিয়ে আমি কোনো ভাবছি না। আমি আমার মনের কথাই লিখে যাচ্ছি। লেখাটা আমি প্রথম শুরু করেছিলাম, যার কথা না বললেই নয়, আমার খুব প্রিয় মানুষ তমালিকা পণ্ডা সেট। প্রথম আমি তাকে নিয়েই লেখা লিখেছিলাম, তারপর সেই লেখাটাকে আমি কন্টিনিউ করি। ফলে মানে আমি যদি কোনো অনুপ্রেরণা বা যদি কোনো লেখার উৎসাহ পাই, সেখান থেকেই পেয়েছিলাম। সে কারণে তাকে স্মরণ করলাম। আজকে আমাদের মধ্যে নেই। আমার ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন আমার আহ্বানে। আমি ভীষণভাবে উৎসাহিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যিনি আমার কবিতা সম্পর্কে আজকে আলোচনা করলেন, আমি খুব মানে কি বলবো যে উৎসাহিত হয়েছি এবং ভীষণ ভালো লেগেছে আজকে আমার আলোচনা। এবং সকলের কাছ থেকেই আমি শুনবো, আপনাদের আজকে যারা কবি আছেন এই সভায়, সবাইয়ের কাছ থেকেই শুনবো। এটা মূলত যদিও আমার একটা বইয়ের প্রকাশ, তবুও এখানে অনেক কবি আছেন, শুধু বাংলা সাহিত্যের নয়, ইংরেজি সাহিত্যেও কবি মানে সাহিত্যিক আছেন। আমাদের তনুশ্রীদি আছেন, উনি ইংরেজি সাহিত্যের ওপরেই উনি লেখেন। তো আমরা সকলের আজকে আমরা এটা আমাদের কাছে একটা আড্ডার মতোই আমরা ধরে নিতে পারি। আমরা সবাই পরস্পরের যে সম্পর্ক, সেই সম্পর্কে আরো আমরা নিবিড় করব। এই বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে আমাদের যে করোনা কাল, যে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, সামাজিকভাবে যে দূরত্ব আমাদের তৈরি হয়েছে, বর্তমান সময়ে সেই দূরত্বকে কাটিয়ে তুলে আমরা আরো যাতে পরস্পরের কাছাকাছি আসতে পারি, আমরা যাতে আমাদের পরস্পরের যে শিল্প,
সেই শিল্প বা আমাদের লেখা তার মধ্যে দিয়ে আলোচনা করে আমরা যাতে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারি। আপনাদের পরামর্শ নিশ্চয়ই ভবিষ্যতে আমাকে আরো সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা রেখে সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার।